প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাম্প্রতিক সময়ের অনুষ্ঠান এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় যে নেটওয়ার্কিং ব্যবসা বা এমএলএম ব্যবসা নিয়ে যে বিভিন্ন প্রশ্নের জন্ম হয়েছে, সেই সমস্ত প্রশ্ন এবং আনুষঙ্গিক যে সমস্ত ঘটনাবলী ঘটছে সেই সমস্ত ঘটনা সম্পর্কে জানানোর জন্য, এবং এই কাজটি আমরা করে থাকি সাধারণত ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আমিনের মাধ্যমে। আজকেও তিনি আমাদের অতিথি, তার সঙ্গে কথা বলবো এবং আমরা মূলত কিছু কঠিন প্রশ্নই আজকে তাকে জিজ্ঞাসা করবো, কারণ যে সমস্ত প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে রয়েছে, যে সমস্ত প্রশ্নগুলো কর্তৃপক্ষের মনে রয়েছে, কর্তৃপক্ষ চিন্তা করছেন, সেই সমস্ত প্রশ্ন, যে সমস্ত প্রশ্ন সাংবাদিকরা ভাবছেন, সেই সমস্ত প্রশ্নগুলো তাকে করব। আমি আশা করছি জবাব দেবেন। জনাব রফিকুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে শুরুতে ধন্যবাদ জানাতে চাই যে আপনি সবসময় চেষ্টা করছেন বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে আপনি আপনার অবস্থানকে তুলে ধরার জন্য। এটি অত্যন্ত ইতিবাচক একটি ঘটনা, কিন্তু তারপরেও প্রশ্নের পর প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হচ্ছে। আমরা সেই প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি আজকে যে পয়েন্টে দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত করছে, আমরা পত্রপত্রিকা রিপোর্ট দেখেছি এবং খবর আছে সে ব্যাপারে, এবং তাদের প্রথম এবং প্রধান সন্দেহ যে আপনারা বিভিন্ন প্রকারের পণ্য আমদানি রপ্তানির ভেতর দিয়ে মানি লন্ডারিং এর চেষ্টা করছেন, এবং সেই অভিযোগের ব্যাপারে আপনাদের কি দুর্নীতি দমন কমিশনকে কনভিন্স করবার মতো কোনো তথ্য, রিপোর্ট বা বক্তব্য কি আছে? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নটি অনেক আগে অনেকে আমাকে অফিসিয়ালি করা উচিত ছিল। প্রথম কথা হচ্ছে মানি লন্ডারিং, আপনি একটু আগে বললেন যে দুভাবেই করা যায়। একটা হচ্ছে আপনি মনে করেন ক্যাশ নিয়ে গেলেন, সেটা কোনোদিন সম্ভব না। তারপরে অথবা এখানে আপনি টাকা দিলেন, ওই পারে আপনাকে টাকা দিল, সেটাও সম্ভব না। কারণ আমরা এখান থেকে যদি কোনো টাকা বের করি, হেড কি লিখবো অ্যাকাউন্টসে? আমার একটা ইনভয়েস হইতে হবে। আমি মনে করেন আমার অ্যাকাউন্টসকে কি বলবো যে আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এটা তো বলা যাবে না। তো আমাকে কোনো একটা ইনভয়েস, কোনো কিছু একটা বানাতে হবে, আবার সেই ইনভয়েসের এগেইনস্টেও কিছু এস্টাবলিশ করতে হবে। সুতরাং ওইভাবে এই ধরনের কর্পোরেশনে মানি লন্ডারিং করা একেবারেই অসম্ভব। এটা যদি কেউ করতে চায় তাহলে ওই প্রতিষ্ঠান কেবল একজন লোক দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, যেটাকে আমরা বলি প্রোপাইটারশিপ, এবং সেই প্রোপাইটারশিপে আপনার কোনো কর্পোরেট কালচার অ্যাপ্লাই করলে চলবে না। তার মানে জিএম অ্যাকাউন্টস কোম্পানি মালিকের লোক হতে হবে, ক্যাশিয়ার যে আছে সে আপন লোক হতে হবে, এগুলো সব আপন লোক না হলে কাজটা করা সম্ভব না। তার মানে মালিক, জিএম অ্যাকাউন্টস বা জিএম অ্যাকাউন্টস এর হেড এবং ক্যাশিয়ার, এবং এটা কেবলমাত্র আমি অনুমান করতে পারি যে এটা প্রোপাইটারশিপ কোম্পানিতে সম্ভব। বাট দি কর্পোরেশন লাইক আপনার ধরেন আমার এটা কিন্তু আমি লিমিটেড ফার্ম বলতে চাচ্ছি না, আমি বলতেছি কর্পোরেশন। কেন কর্পোরেশন? দেখেন, যখন বলা হয় যে একটা কোম্পানি যখন কিছু মেম্বার দিয়ে লিমিটেড কোম্পানি করা হয়, তখন এটা কিন্তু লিমিটেড। যখন এটা ডাইভার্সিফিকেশন এরকম হয়, আপনার 35-36টা কোম্পানি, ইটস নো লঙ্গার লিমিটেড, ইটস এ কর্পোরেশন। ইটস কর্পোরেশন লাইক আপনি বলবেন, যেমন এক্সাম্পল আমি দিতে পারি তিতাস কর্পোরেশন, যেমন আমি বলতে পারি ডেস্কো একটা কর্পোরেশন, এগুলো কিন্তু কর্পোরেশন। এই ধরনের কর্পোরেশনে আপনার এতগুলো লোক যেখানে বসে আছে, বা আমি বলবো ধরেন গ্রামীণ ফোন, হ্যাঁ, বা ধরেন আপনার যে কোনো একটা বড় কর্পোরেশন যেগুলা বিভিন্ন রকমের লোক চালায়, সেখানে কিন্তু একজন লোক ইচ্ছা করলে কিন্তু টাকা সরাতে পারে না। কেন পারে না? আগে আপনি আমাদের অর্থনৈতিক অবকাঠামোটা বুঝতে হবে, আমরা কিভাবে টাকা সংগ্রহ করি আর কিভাবে খরচ হয়। একজন ব্যক্তি যে এজেন্ট, সে আগে টাকা অ্যাকাউন্টসে ডিপোজিট দিয়ে সে মানি রিসিট পায়। যখন মানি রিসিটটা ইস্যু হয় কম্পিউটারে, সারপ্রাইজিংলি তার কাছে একটা এসএমএস যায় যে ইউর অ্যাকাউন্টস ইজ বিন টপ আপ। মানে সে একজন এজেন্ট কাটবে, ট্রাভেল এজেন্সির মতো। ট্রাভেল এজেন্সি যখন আপনাকে একটা লিমিট দেয়, এত টিকিট কাটা যাবে, তখন সে ফর্মগুলো পাবলিক থেকে নিয়ে কাটে। তার মানে কি, সে টাকাটা পাবলিক থেকে নেওয়ার আগে কিন্তু কোম্পানিতে ডিপোজিট করেছে, আয়াটার মতো। ট্রাভেল এজেন্সি গুলো দেখবেন আয়াটার মেম্বার হয়, তারা 50 লাখ টাকার একটা সিকিউরিটি ডিপোজিট রাখে এবং 50 লাখ টাকার ভিতরে টিকিট কাটতে পারে, তাহলে সে পারতেছে না আর কিছু করতে। তো আমাদের এখানে যারা এজেন্ট আছে এদের নাম হচ্ছে ডোরা। ডোরা করে কি, মিনিমাম 1 লক্ষ টাকা রেখে সে সর্বোচ্চ 10টা ইনভয়েস কাটতে পারে। তার মানে ওই যে 1 লক্ষ টাকা ঢুকলো, সেটা কিন্তু অ্যাকাউন্টসের কোনো একজন লোক মানি রিসিট ইস্যু করে রিসিভ করেছে, এবং এটা এমন ভাবে সিস্টেমে ঢুকে যায়, একটা এসএমএস চলে যায় ভোক্তার কাছে, মানে যে দিল। তার মানে এখানে টাকাটা কাউন্ট হয়ে গেল, এটা নিয়ে আর কোনো কিছু করা যাবে না। এখন আসেন টাকাটা কিভাবে খরচ হচ্ছে। টাকাটা খরচ হচ্ছে কয়েকটা খাতে। একটা হচ্ছে মাস শেষে এইচআর, হিউম্যান রিসোর্স স্যালারি তৈরি করতেছে। মাস শেষে যারা এটার জন্য একজন অ্যাকাউন্টস দায়িত্ব আছে, আরেকজন অ্যাকাউন্টসের দায়িত্ব আছে, যতগুলো অফিস আছে অফিসগুলো দিয়ে দিচ্ছে, ভাড়া দিচ্ছে। তুমি চেক রেডি করেন, ওনারা যখন চেক রেডি করেন, এই চেকগুলো কিন্তু আমরা সই করি না,
এই চেকগুলো আমরা নিচের দিকের লেভেলে রেজলিউশন করে দিয়ে দিয়েছি যে ডাইরেক্টররা যদি সব চেকে সই করে তাহলে তো সম্ভব না। তাহলে আপনি বুঝতেছেন ডাইরেক্টররা কিন্তু আউট অফ দি রিচিং দি মানি পৌঁছাইতে পারতেছে না। আরেকটা গ্রুপ আছে যারা মনে করেন এলসি ওপেন করে, তারাও কিন্তু এলসি যে ওপেন করে তারা কিন্তু ব্যাংকিং কাজটা সব শেষ করে চেয়ারম্যান অথবা এমডির কাছে আসে এলসি তে সই করার জন্য। দ্যাট মিনস আমরাও কিন্তু টাকা রিচের দূরে আছি। কিন্তু যেটা অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো দেশ থেকে প্রোডাক্ট কিনছেন সেই দেশে একটা ফেক কোম্পানি চালু করে ফেক এলসি খুলে ওখানে ভ্যালু এডেড করে প্রোডাক্টের সেটা আমি আসতেছি, সেটা অবশ্যই আমি উত্তর দেবো, কিন্তু আপনি শুরুটা যদি একটু শুনেন ভালো হয়। তারপরে কি হচ্ছে, আবার যদি কমিশন দিতে হয়, কমিশন দেওয়ার জন্য আরেকজন অ্যাকাউন্টস হেড আছে। তার মানে আমাদের এখানে অ্যাকাউন্টসে কাজ করে অলমোস্ট মোর দেন 50-60 পিপল, যাদের কাজ হচ্ছে পেমেন্ট এনশিওর করা। তাহলে পেমেন্ট গুলো কোনো সময় এতটা লক্ষ্য দর্পণে থাকে, মনে করেন এই মুহূর্তে আমার 2 লক্ষ টাকা দরকার, আমি এমডি, ডু ইউ নো অ্যাটলিস্ট 4 পিপল হ্যাজ টু নো ইট। আমি, ডাইরেক্টর ফিনান্স অথবা চেয়ারম্যান সই করতে হবে, যেহেতু 2 জন জানলো, কন্ট্রোলার জানতে হবে, যিনি হেড অফ দি অ্যাকাউন্টস উনি জানতে হবে, হেড অফ অ্যাকাউন্টস জানতে হবে, এরপর আরো আছে ক্যাশিয়ার জানতে হবে। তবে এতগুলো লোক দেখছে যে রফিকুল আহমেদ 2 লক্ষ টাকা কেন চাইলো, সেই চাওয়াটা কিন্তু যদি অ্যাবসলিউটলি কোনো খাত না থাকে, লোন হয়, সেই লোনটা কিভাবে অ্যাডজাস্ট হবে, সেখানে লিখতে হবে অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি অথবা অ্যাডভান্স এগেইনস্ট কমিশন, কারণ আমি নিজেও ডিস্ট্রিবিউটর, তাই না, আমরা শুরুর দিকে সবাই ডিস্ট্রিবিউটর। কোনো একটা খাত ছাড়া কিন্তু টাকা বের করা যায় না। তাহলে বোঝা গেল যে এই সিস্টেমে টাকা বের করার কোনো প্রক্রিয়া আমরা রাখিনি, শুধু আমার জন্য নয়, কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠান আমরা আমাদের জন্য বানাইনি, উই মেক ইট ফর 100 years। তাহলে আমরা যে বিভিন্ন সময় দেখেছি যে অমুক প্রোগ্রাম আপনি স্পন্সর করছেন, বিশ্বকাপের প্রোগ্রামে স্পন্সর করছেন, আমি আগে এই টাকাগুলো কিভাবে নেন? আমি বলতেছি, আমি আগে কিন্তু একটা ইয়েতে বলেছি, চ্যানেল আইতে তৃতীয় মাত্রাতে আমাকে একই প্রশ্ন করেছিল যে আপনারা এত টাকা দিচ্ছেন। তখন আমি বলেছি আমাদের একটা ফাউন্ডেশন আছে, ডেস্টিনি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের আমি ট্রেজারার, গোফরানুল হক সেক্রেটারি, আর আমাদের গ্রুপের প্রেসিডেন্ট জেনারেল হল চেয়ারম্যান। ওই ফাউন্ডেশনের 2টা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে আমরা এডুকেশন এবং হেলথ সেক্টরে ইয়ে দেবো, সাপোর্ট দেবো। এর বাইরেও আমরা কিছু কিছু সেক্টরে দিয়েছি যেগুলো আমাদের এজেন্ডার মধ্যে ছিল না। ফুটবলে দিয়েছি, ক্রিকেটে দিয়েছি, আপনার কালচারাল ইয়েতে দিয়েছি, সিনেমাতে দিয়েছি। আমরা কখনোই আমাদের বাজেট অ্যাকসেপ্ট করে করিনি। আমাদের একটা বাজেট আছে যে ইয়ারলি যা টার্ন ওভার হবে সেই টার্ন ওভারের 5 to 10% বেশি সিএসআর করা যাবে না। এটা হলো কর্পোরেট পলিসি। এর বাইরে প্রত্যেক পরিচালক নিজে 75,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা ডোনেট করে, এটা হলো পরিচালকদের ব্যাপার। তারপর ডায়মন্ডরা ডোনেট করে, পিএইচডিরা ডোনেট করে, গেল এই ধরনের। এইটা হলো দ্বিতীয় ইনকাম। একটা ইনকাম কি হচ্ছে যে আমরা 5 to 10% ইয়ারলি দিয়ে দিই। সেকেন্ড ইনকাম হলো পরিচালকরা ডোনেট করে। থার্ড ইনকাম হচ্ছে যতগুলো ইনভয়েস তৈরি হয়, ইনভয়েস কিন্তু যতবার কাস্টমার ইনভয়েস ইস্যু করে ততবার 10 টাকা ওই অ্যাকাউন্টে যায়। তাহলে আপনি বুঝতেছেন সপ্তাহে কিন্তু 30,000 ইনভয়েস হচ্ছে, তো 30,000 ইন্টু 10 টাকা কিন্তু 3 লাখ টাকা উইকলি ঢুকতেছে এখানে। হ্যাঁ, এইবার এটা কিভাবে এটা আমরা ডিস্ট্রিবিউশন করি, আমাদের একটা বোর্ড আছে, নির্বাহী বোর্ড। সেখানে একটা প্রস্তাব আসবে, যে মনে করেন বিপিএল এর কথাই বলি, বিপিএল এর প্রস্তাব যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু একবারে জিনিসটাকে ওয়েলকাম করিনি। আমরা এটা নিয়ে দেখলাম যে এটা করে লাভ কি, তখন আমাদেরকে বোঝানো হলো মিডিয়া থেকে যে এটা ব্যাপক প্রসার, আমরা কনভিন্স হই না, এই প্রসার আমাদের দরকার না, আর কি লাভ আছে বলেন, এটা থেকে তো আমরা ট্যাক্স রিবেটও পাবো না। না, শেষ পর্যন্ত একটা জিনিসকে টাচ করায় আমরা সবাই সেন্টিমেন্টাল হয়ে রাজি হলাম যে হ্যাঁ আমরা বিপিএল কে স্পন্সর করবো। এন্ড দ্যাট স্পন্সর ওয়াজ অনলি 7.50 লাখ, 7.5 লাখ টাকা। এবং আমরা কি করেছি, ওখান থেকে তাদের যে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং সোর্স ট্যাক্স ওটা অ্যাডজাস্ট করে দিয়েছি, কিন্তু আমরা নিজেরা কালেকশন করে আমরা এনবিআর এ পাঠিয়ে দিই 7.5 কোটি টাকা, 7.5 কোটি টাকা থেকে টাকাটা কেটে। ওরা যদিও বলছে না এই ট্যাক্স আপনাদেরকে দিতে হবে, আমরা বললাম না, আমরা ওই ধরনের কাজ করি না, আপনি যতটুকু দেবেন তার থেকে ট্যাক্স দিতে হবে। এখন আমরা একটা ইস্যুতে গিয়ে আমরা কনভিন্স হয়ে গেলাম আমরা বিপিএল স্পন্সর করব। সেই ইস্যুটা কি ছিল, যখন আমাদেরকে বলা হলো যে এই প্রোগ্রামটার উপরে নির্ভর করছে বাংলাদেশের খেলা আছে পাকিস্তান ভারতের সাথে, পরে যে খেলাটা হলো যেটা আর আমরা স্পন্সর করতে পারলাম না, ওইখানে বাঙালিদের সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন টিম 5 দেবে। এবং আমরাও চিন্তা করলাম বাংলাদেশে এখন টপ হট মানে কালচার বলেন, স্পোর্টস বলেন, ক্রিকেট, আর ক্রিকেট বলতে সবাই অজ্ঞান, আমি নিজে দেখছি। তখন আমরা বললাম না, ইট ইজ এ সেন্টিমেন্টাল ইস্যু, আমাদের সবসময় লাভ খুঁজলে হবে না, আমরা তখন কনভিন্স হয়ে দিয়ে দিই। আর এটা কিন্তু আমাদের সামগ্রিক সিদ্ধান্ত বুঝলাম। তাহলে আপনি ওই প্রশ্নটা এখন পড়ার মধ্যে দিয়ে যে মানি লন্ডারিং হচ্ছে, যারা এই প্রশ্নটা উঠাচ্ছে তাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে। আমি অনেক কথা বলবো আমার ডিফেন্স করার জন্য, আপনারা অনেক কথা বলবেন, আমি এই বলবো আপনি ওই বলবেন, এতে কোনোদিন সমাধান আসবে না। আমি সমাধানের একটা লাইন দেখাই দিচ্ছি। আমরা যে পণ্যগুলো ইম্পোর্ট করতাম সেই পণ্যগুলোর কিন্তু আপনার যে ইনভয়েস এবং যে আপনার এলসি কোটেশন প্রাইস সব কিন্তু আছে,
যারা এই এলিগেশনটা আনতেছেন তারা আগে গেস করেন যে কোন প্রোডাক্টের উপর দিয়ে এটা গেল। যদি বলেন আমরা গেস করতে পারবো না, আপনাদের সব প্রোডাক্টের উপর দিয়ে এটা হচ্ছে, ফাইন, তাহলে আপনারা যেটা করবেন, আমরা যেই সোর্স থেকে পণ্য আমদানি করেছি সেই সোর্সের কোম্পানির নাম, অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট পারসন সব দিয়ে দেবেন। ওনারা কি করবেন, ওনারা ওদের কাছে ইমেল করবেন যে আমরা বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা তোমাদের থেকে এই মালগুলো 100,000 বা 10,000 whatever the quantity, আমরা এই কোয়ান্টিটি আমদানি করতে চাই, প্লিজ গিভ আস দি রক বটম প্রাইস। খেয়াল করেন আমি কি বলছি, রক বটম প্রাইস। আমরা 100,000 পিস কিনবো, আমি একটু বেশি করে বলার জন্য বলতেছি, যদিও তারা আপনার সাথে এগ্রিমেন্ট ছাড়া কোনোদিন প্রাইস বলবে না, কারণ তারা একটা এগ্রিমেন্ট করে। আপনার সাধারণত তারা যে কোটেশনটা করে 10,000 এর উপরে এক ধরনের, 100,000 এর উপরে এক ধরনের, 1 মিলিয়নের উপরে এক ধরনের প্রাইস দেয়, প্রাইস কমায় দেয়। তাদের থেকে প্রাইসটা দিতে বলেন, দুদককে আমি ওয়েলকাম করব, আপনারা প্রাইস গুলো নেন, নিয়ে এবার আমাদেরকে একদিন বলেন যে কালকে আসতেছি, আপনাদের কোটেশনের সাথে আমাদের কোটেশন মিলাবো। সেখানে যেটা পাওয়া যাবে, কিছু তো একটা পাওয়া যাবে। যদি প্রাইস ম্যাচিং হয়, আমি দুদক থেকে একটা প্রশংসাপত্র চাইবো, বলবো যে আমাদের সন্দেহ দূর হয়ে গেছে, আমরা আসলে আপনাদেরকে ভুল বুঝছি। যদি প্রাইস আমারটা ওনাদের চাইতে হায়ার হয়, ডিফারেন্স মানিটা আমি জরিমানা সহ ফেরত দেবো, যতটা জরিমানা দুদক করতে চায়। ডিফারেন্স প্রাইস গভর্নমেন্টকে ফেরত দেবো বলতেছি, খেয়াল করুন, আমার টাকা একদম জরিমানা সহ। যদি প্রাইসটা দুদকেরটা হায়ার হয়, আমারটা লোয়ার হয়, আমি কম্পেনসেশন ক্লেম করব। আমাকে কম্পেনসেশন দিতে হবে, বিকজ আই হ্যাভ ডান বেটার ডিল। আমাকে সন্দেহ করা হয়েছে খামাখা, কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আই হ্যাভ ডান বেটার ডিল। এখন তাই আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনি মানি লন্ডারিং করার কোনো সুযোগ নেই, যেহেতু আপনি ওখানে কোটেশন চাইবেন। যখন কোটেশন দেখবেন, মনে করেন আমাদের ফুড মেসেজ একটা কথার কথা, বা এনি আইটেম আপনার প্রাইস চাইলেন, যদি দেখেন যে এক্স বা অ্যামাউন্ট অফ ডলার তারা দিচ্ছে, সেটা যদি আমারটার সাথে ডিফার করে, সেই ডিফারটা যদি আমি বেশি দেখাইয়া থাকি, আমার জরিমানা হবে, আমি দিয়ে দেবো একদম জরিমানা সহ উদ্বৃত্ত টাকাটা দুদকের ফান্ডে দিয়ে দেবো বা সরকার তহবিলে দিয়ে দেবো। যদি ওনারা দেখে ওনাদের প্রাইসটা আমার চেয়ে হায়ার, সেক্ষেত্রে আমার আবদার থাকবে এ সবার কাছে, মিডিয়ার কাছে, যে আমি যে এই যে একটা ডাউটের মধ্যে এসে ক্ষতিগ্রস্ত হলাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আপনি মনে করেন না যে গত 4 সপ্তাহে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়নি, অবশ্যই আমার সেল কমে গেছে। আমার কাস্টমাররা বলে স্যার আমরা আতঙ্কিত, আমরা তো কোনো পণ্যের অর্ডার দিতে পারতেছি না, আমরা ইনভয়েস সাবমিট দিলে মালটা পাওয়া যাবে তো? আপনি বুঝতেছেন আমার কিন্তু ব্যবসার অবস্থা কিন্তু এরকম করে নিয়ে আসা হয়েছে। এতে কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন? সরকার নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমি তো তাকে 10% দিতাম হচ্ছে আপনার ভলিউমের উপরে, আর অ্যাডভান্স এআইটি 37%। তাহলে আমি যখন 1 কোটির উপরে 37 লাখ দিই, আর আমি যখন 1 লাখের উপরে 37,000 দিচ্ছি, সরকারও কিন্তু বঞ্চিত হচ্ছে রেভিনিউ থেকে। এত বড় একটা কোম্পানি যার মাসে টার্নওভার ছিল 120 কোটি টাকা, সেটা এখন টার্নওভার চলে আসছে মাসে 10 কোটি টাকা। আমরা শুনতে পাচ্ছি যে আপনি যেটা বলেছেন সেটা তো আপনার ব্যাখ্যা, এবং এটি সরকার বিবেচনা করবেন বা দুর্নীতি দমন কমিশন তারা তাদের প্রক্রিয়া অভিযোগ করবেন। যদি আপনাদেরকে দোষী পায়, তাহলে তো একটা চিন্তা ভাবনা আছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট থেকে যেটা দেখছি সেটি হচ্ছে যে কমিশন গঠনের কথা শুনছি, এবং সেটি হওয়ার কোনো কোনো পত্রিকা রিপোর্ট হয়ে যাবে, এর ভিতরে কিন্তু হয়নি, একটু বিলম্বিত হচ্ছে, কিন্তু কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে খবর আছে। এবং এই কমিশনের প্রধান উদ্দেশ্য আপনারা জানেন যে বন্ধ করে দেওয়া নয়, অ্যাডমিনিস্ট্রেটর বসানো। 45 লাখ রুপির স্বার্থে কথা চিন্তা করে সরকার হয়তো তাৎক্ষণিক বন্ধ করে দেবেন না বলে, বন্ধ করে দিলেও দিতে পারেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, যদি অ্যাডমিনিস্ট্রেটর বসায় তাহলে আপনারা কি করবেন? দেখেন আমি একটা কথা বলবো, ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেটরও নয়। মনে করেন আমরা একটা চালাই, এয়ারক্রাফট চালাই, এয়ারক্রাফট চালানোর জন্য কিন্তু এয়ারক্রাফটের পাইলট রাখবে। ইভেন শুধু পাইলট হলে হবে না, আজকাল এমন ব্যাপারও আছে, কোন মডেলের এয়ারক্রাফট চালাচ্ছেন সেই পাইলট না হলে চালাতে পারে না। মনে করেন আপনি যদি বোয়িং এর পাইলট নিয়ে আসেন, সে এয়ারবাস চালাতে পারবে না। আবার এয়ারবাসের পাইলটও কিন্তু, এয়ারবাসের কতগুলো আবার মডেল আছে, এয়ারবাস 388A, এয়ারবাস আপনার 2 কি বলে আপনার যেটা ATR 72 আছে। সোজা কথা হচ্ছে যে কোনো একটা এয়ারক্রাফট চালাতে গেলে যেমন স্পেসিফিক ওই এয়ারক্রাফটের উপর তার একটা নির্দিষ্ট সময়ের 2-300 ঘন্টার একটা ট্রেনিং লাগে। যিনি আসবেন ওয়েলকাম, ভেরি গুড, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে উনি চালাতে পারবেন এই বর্বের নিশ্চয়তা নিয়ে আসলে ভালো হয়, তাহলে না কি হবে জানেন, এই প্লেনটা ক্র্যাশ করতে পারে। আমি আগেই বলে দিলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিই, বিরতি আলোচনা কন্টিনিউ করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবো। কেমন আছো? বাড়ির মতো
তো কিছু নাই রে। জামদানির স্টল দিন দিন পড়তেই আছে। জামদানি বিক্রি হবো কেমনে? শহরের একজন আর কয়টা জামদানি পড়ে? শহরে বিক্রি না হলে বিদেশে হবে। শাড়ি শাড়ি হতে হবে কে বলেছে? বিজন মানে বাড়িতে নিয়ে যেত। আমার কথাটা একটু শোনেন। তুই কয়দিন আসো? ভাইয়া তো আর যাবে না। মাথা থেকে জামদানি ভূত এখনো নামে নাই। এই যে এরকমই বানান, এই যে সুন্দর। সব দেখি Gentlemen, we have gone to from Africa. Jamdani from Bangladesh. That's interesting. Shuhash. Jamdani kon? Huh? Mesdames et messieurs, je vous présente Jamdani du Bangladesh. Gorgeous. Beautiful. এবার হবে চলে উঠুন আপন শক্তিতে। রবি ক্যাম্ব্রিয়ান একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্ব্রিয়ান স্কুলের গুলশান ও মিরপুর শাখায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। বিএসবি ফাউন্ডেশন পরিচালিত উইলসন স্কুল ও মেট্রোপলিটন স্কুলে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি চলছে। ক্যাম্ব্রিয়ানের কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ স্কুল থেকে দেওয়া হয়। ক্যাম্ব্রিয়ানে রয়েছে হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে ক্যাম্ব্রিয়ানে অধ্যয়নের সুযোগ দিন। ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ব্লক 2, গুলশান সার্কেল 2, ঢাকা। এটা ময়লা পানি আর এটা অ্যাক্টিভেটেড কার্বন, যাতে আছে ব্যাকের শক্তি, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও শুষে নেয়। তাই সবকিছুই হয় একেবারে খাঁটি। এটাই প্রথম কম স্পেস ওয়াশ অ্যাক্টিভেটেড কার্বনের সাথে, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও বের করে দেয় বলে প্রমাণিত। পন্ডস পিওর হোয়াইট এখন ব্যাকের শক্তির সাথে পান উজ্জ্বল ত্বক। কাছে মানুষ ঘরে ফিরবে। গ্রামীণ ফোনের ব্যাংক অ্যাকাউন্ট চালু করলে জিপি টু জিপি 29 পয়সা মিনিট এবং SMS ও MMS চার্জ মাত্র 29 পয়সা। কাছে থাকুন গ্রামীণ ফোন। ভাবি ওকে এক্সট্রা কোথাও টিউশন নিচ্ছে না, বাড়িতে করছে। ভাবি ও এক্সট্রা কোথাও প্র্যাকটিস করছে, আমি শেখাচ্ছি। ভাবি ও এক্সট্রা কি খাচ্ছে? বললাম তো রেগুলার খাবার। হরলিক্স তো রেগুলার খাবারে, কেন আপনি দেন না? টেস্টি নিউট্রিয়েন্টস নিউট্রিঅ্যাবসর্ব সায়েন্স নিয়ে এলো হরলিক্স। এটি প্রমাণিত যে হরলিক্স বাচ্চাদের করে তোলে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। হাই বাই হাই, বাই রিস। আজ থেকে ওটা হাই, এটা বাই। নতুন বেল, এতে আছে লেবুর শক্তি আর ফুল। হাই সুগন্ধ, সুগন্ধ ছড়ায় সুবাসিত করে, ছড়ায় শুধু ফুলার ছড়াও তুমি ফুল, ছড়াই আমি ফুল। শক্তি আর ফুলের সুবাস। নতুন বেল। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। জাদুর বরং খুলে গেছে, সবাই সবকিছু জেনে গেছে। এখন জাদু তোমার হাতে। এক বলে রান দরকার 6, দেখা যাক কি হয়। ক্রিকেটের সব খবর এখন গ্রামীণ ফোনে 2002 ডায়াল করে জেনে নিন লাইভ কমেন্ট্রি, স্কোর আপডেট সহ দেশ বিদেশের ক্রিকেটের সব খবর। কাছে থাকুন গ্রামীণ ফোন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানে। কথা বলছিলাম জনাব রফিকুল আমিনের সঙ্গে। যে প্রসঙ্গে আমরা শেষ করছিলাম সেটা যদি অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয় তাহলে আপনারা কি করবেন? আপনি প্রশ্নের মাধ্যমে। আমি যেটা বলছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার ব্যাপারটা কিন্তু প্রাথমিক অর্থে একটা মানে ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা আবার ভালো খারাপ দুটা দিক আছে। যেমন ধরেন এমএলএম কিন্তু বা ডায়ারেক্ট সম্পূর্ণ একটা নতুন চিন্তা ভাবনা। এখানে শুধু প্রশাসনিক দক্ষতা থাকলে এটাকে চালানো যাবে না। এটার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে পাবলিকের সাথে রিলেশনশিপ। আজকে যদি আপনারা খেয়াল করেন,
আমাদের ডিস্ট্রিবিউটররা এই জন্য কমপ্লেন করে না বা করতেছে না যে তারা আসলে কমপ্লেন করার মতো কিছু পাইনি। আসলে ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপ। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর আছি তাদের সাথে তাদের রিলেশনশিপ হচ্ছে অনেকটা পারিবারিক। যিনি অ্যাডমিনিস্ট্রেটর আসবেন তাকে কম বেশি 4 থেকে 5 বছর পরিশ্রম করতে হবে এই রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। এটা নাম্বার 1। ইন্ডাস্ট্রিটা বোঝার জন্য 5 বছর কষ্ট করতে হবে। যারা পাঠাবেন তারা যেন এই বিষয়গুলোকে যেন মূল্যায়ন করেন এবং বিবেচনা করেন। মানে এমন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর পাঠানো যাবে না যাকে নতুন করে 5 বছর শিখে তাকে চালাতে হবে। আর আমরা এটাকে ওয়েলকাম করি কেন, আমি আমার পরিচালকদের সাথে আলাপ করে দেখেছি, তারা সবসময় একটা বলে যে আপনি আমাদেরকে বলেন যে আমরা রিটায়ার হব। রিটায়ার কবে হবো? আপনি তো ছাড়েন না আমাদেরকে। তখন আমি বলি দেখেন, আপনারা এই বিষয়টা যতটুকু বুঝেন, এখন পর্যন্ত আমাদের ব্যাকআপ তৈরি হয়নি। আমরা ব্যাকআপ তৈরি করে নিই, আমরাও চলে যাবো। কারণ আমাদের তো ধরেন বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, আর এই যে একটা ব্যাপার আছে, আমরা তো আজীবন বেঁচে থাকবো না। আমরা কিন্তু ব্যাকআপ তৈরির কাজে আছি। কিন্তু এখন হুট করে যদি এমন একটা ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে সরকার এটাকে চালাবে, মনে করেন একটা কথার কথা, আমি বলে দিই পরিস্থিতি কি হবে। এখন মনে করেন কিছুদিন আগে যদি আপনার টার্নওভার দেখেন, ডেস্টিনি টার্নওভার ছিল মাসে 100 থেকে 140 কোটি টাকা। সেই টার্নওভার নামবে 10 কোটি টাকায়, আর আগামী 8 থেকে 10 বছরের মধ্যে 1 কোটি টাকা। এরপরে কোম্পানি সবগুলো বন্ধ হবে এবং এগুলো নিলামে উঠাতে হবে। এবং ব্যাপক ভোক্তা, গ্রাহক, ডিস্ট্রিবিউটরের শুধু আর্থিক ক্ষতি হবে না, এমনও হতে পারে যে সারা জীবনের জন্য তাদের ক্যারিয়ার অনেকে শেষ হয়ে যাবে। কারণ তারা আর অন্য কিছু করতে জানে না। জেলেরা যেমন মাছ ধরতে জানে, আর কোনো কাজ জানে না, সারা জীবন সে নদীতে ছিল, এরা এমএলএমই জানে। তাহলে কি হবে? এই সিদ্ধান্তে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে সবগুলোই ধীরে ধীরে সবগুলো আস্তে আস্তে বন্ধ যেতে পারে। এই সিদ্ধান্তটা হুট করে না নিয়ে আমি অন্যভাবে প্রস্তাব করব, বলবো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের উদ্দেশ্যে আমাদের সাথে ওনারা বসুক। বসার পরে যোগ্য কয়েকজন যারা এমএলএম বুঝে, এরকম লোক নিশ্চয়ই সরকারের মধ্যে আছে, তারা আসবে, তারা আমাদের থেকে এই বিষয়গুলা শিখে দেবে। তারা আস্তে আস্তে পিক করবে, আমাদের সাথে কাজ করবে, একসাথে একই গ্রুপের সাথে কাজ করে একটা সময় সে অ্যাডমিনিস্ট্রেটর সাহেব যখন বুঝবেন যে উনি চালাতে পারেন, আমরাই ওনাকে বলবো যে আপনি বসে এখন কাজ করেন, আমরা তখন তো আপনারা তাকে মগজ ধোলাই দিয়ে ফেলবেন না। আমরা মগজ শুনে এই একটা কথা, মগজ ধোলাই শব্দটা কিন্তু অত্যন্ত খারাপ শব্দ। যখন আপনি কাউকে এডুকেট করেন, সেটাকে যদি মগজ ধোলাই বলা হয়, তাহলে পৃথিবীর যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, তাহলে এগুলোর নাম পরিবর্তন করে রাখা হোক মগজ ধোলাইয়ের কারখানা। যারা এই কথাগুলো বলে আগামীতে যেন সম্মান দেখিয়ে যেন এই শব্দটা ব্যবহার না করে। কারণ মগজ ধোলাই বলতে কিচ্ছু নাই। এখানে যেটা করা হয় মোটিভেশন। আপনি যদি এই কথাটা বলেন, বাংলাদেশে এরকম 2 ধরনের প্রতিষ্ঠান আছে যাদের কাজ হচ্ছে বক্তৃতা দিয়ে মোটিভেশন করে পয়সা কামাই করা। আমি আপনাকে 2টা দেখাতে পারি। একটা আমাদের অফিসের কাছে শান্তিনগরী আছে, তাদের কোনো প্রোডাক্ট নাই। ওই যে কথাটা আমাকে বলেছেন একটা প্রতিষ্ঠানে, মানে আমি একটা গণমাধ্যমে গিয়েছিলাম, বলতেছে যে আপনারা চাপাবাজি করে পয়সা আয় করেন। আমি বলছি যে দেখেন, এটাকে চাপাবাজি বলেন না, কারণ এটাকে যদি চাপাবাজি বলেন তাহলে পৃথিবীতে বহু প্রতিষ্ঠান আছে যাদের কোনো প্রোডাক্ট নাই, শুধু এটাই চলতেছে। ধরেন কয়টা পেশা আমি দেখাতে পারবো। ডাক্তার পেশা, ডাক্তার কিন্তু প্রোডাক্ট বেছে না, তার হলো কনসালটেন্সি, ওকালতি পেশা। এবং ওই যে বললাম যে আপনার আমাদের অফিসের কাছে একটা প্রতিষ্ঠান দেখেছি যারা মানুষকে মোটিভেট করে, প্রচন্ড রকম মোটিভেট করে। আপনি গিয়ে দেখেন তাদের কি ইনভেন্টরি কি, তাদের ইনভেন্টরি হচ্ছে অ্যাবসলিউটলি কথা, এবং এমন ভাবে তারা কথা বলে আপনার কাছে মনে হবে যে এটা মগজ ধোলাই, কিন্তু যারা এটা নিচ্ছে তাদের কাছে কিন্তু ব্লেসিং, তারা কিন্তু হ্যাপি। আমি নিজে কথা বলে দেখেছি যে তারা মানে তারা যখন ওখান থেকে আপনার মোটিভেশন নিয়ে বের হয়, তারা কিন্তু একটা গুড লাইফ নিতে। আমাদের সময় আমি এমন লোকও দেখেছি ড্রাগ এডিক্টেড লোক ওখানে গিয়ে মোটিভেটেড হয়ে ঠিক হয়ে গেছে। তো আপনি এটাকে নিশ্চয়ই মগজ ধরাই বলবেন। মোটিভেশন একটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা মানতে হবে। আমি একটা প্রশ্ন, যেহেতু সময় ফুরিয়ে আসছে, শেষ প্রশ্ন আপনার মতো করতে যাই। সেটি হচ্ছে যে আপনারা বলছেন আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, টার্ন আউট কমে, মানে আমি বলে ডেস্টিনি মাল্টিপারপাস কোম্পানির অধীনে যারা ইনভেস্ট করেছেন বিভিন্ন সময়, যে সদস্যরা ইনভেস্ট করেছেন, যা দিয়ে আপনারা জমি জমা কিনেছেন, নানা করেছেন, এদেরকে একটা সময় পর টাকা ফেরত দিয়ে দিতে হবে 6 বছর বাদে। না, মাল্টিপারপাস বন্ধ হবে না। মাল্টিপারপাসের ব্যাপারটা ভিন্ন, কারণ মাল্টিপারপাসের কিন্তু আমি সেটা হচ্ছে অনেকে বলছেন যে 14 সাল নাগাদ আপনাদের বহু টাকা, মাসে 55, 56, 100 কোটি টাকা পে করতে হবে, এই ভয়ে 14 সাল নাগাদ আপনারা চলে যাবেন। আচ্ছা, যারা এটা বলেছে তাকে বলবেন অথেন্টিক ডকুমেন্ট দিয়ে আপনাদের কাছে এসে হাজিরা দিয়ে একটা বক্তৃতা দিতে, আমি দেখবো টেলিভিশনের সামনে বসে। আমি ওনাকে সাহসী হওয়ার জন্য একটু জানাবো। পর্দার আড়ালে থেকে ওই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে একটা ডকুমেন্টেশন নিয়ে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেন। কারণ এরকম কথা অনেক বলা যায়, আকাশে চাঁদের দিকে ঢিল মারার চেষ্টা করা যায়, আগে বুঝতে হবে চাঁদের দূরত্ব কতটুকু। এখানে যারা এই কথাগুলো বলে 2014 সাল,
কিসের ভিত্তিতে উনি বললেন? নিশ্চয়ই ওনার কাছে কোনো ভিত্তি আছে। কোঅপারেটিভের কেউ প্রতারিত হবেই না, কারণ কোঅপারেটিভের স্টাইল বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশে আছে। কোঅপারেটিভ আজীবন বেঁচে থাকবে, আমি শিওর এটা, কারণ কোঅপারেটিভে এমন না যে এটা নীতি করা লাগবে। কোঅপারেটিভে যে 8.5 লক্ষ লোক বিনিয়োগকারী আছে তারা সবাই মালিক, এটার আন্ডারে অনেক কোম্পানি আছে, ওগুলো সবই টিকে থাকবে। আমি বলছিলাম এমএলএম ইন্ডাস্ট্রি নিয়ে। এমএলএম ইন্ডাস্ট্রিতে যে 46 লাখ লোক, যাদের কোনো আমানত নাই, যাদের সাথে কোম্পানির কোনো লাইবিলিটি নাই, বাট ওই লোকগুলো তো শিখেছে এমএলএম, তাদের ক্যারিয়ারের কি হবে? তাদের এই অবস্থার কি হবে? তারা তো ফ্রাস্ট্রেশনে শেষ হয়ে যাবে যে আমি এত কষ্ট করে একটা জিনিস শিখলাম 5-7-10 বছর, আমি জানি ডাইরেক্ট সেলিং, এখন আমাকে বলছে যে তুমি চাকরি করো। আমি এমনও শুনেছি যে কোন কোন গণমাধ্যম এবং কোন কোন বিশেষ ব্যক্তিত্ব একজন লোকের বলছে তুমি কত টাকা কামাই করো এমএলএম, বলে 50,000 টাকা, আমি তোমাকে 15,000 টাকা মাসে বেতনে চাকরি দেবো, এমএলএম ছেড়ে দাও। কথাটা দেখেন, তখন সেই ছেলেটা বলছে আমি 50,000 টাকা আয় করছি আর আপনি আমাকে 15,000 টাকা দামের চাকরি সারতেছেন, বলে তুমি ডেস্টিনির বিরুদ্ধে কেস করতে হবে, আমি আপনাকে ভিডিও ক্লিপ এনে দেবো। বলছে তোমাকে ডেস্টিনির বিরুদ্ধে মামলা করতে হবে, না হলে তোমাকে নিয়ে ক্রস ফায়ারে তোমাকে বানাবো ইদার এই যে কি বলে সর্বহারা, অথবা তোমাকে জেএম বিভাগে ক্রস ফায়ারে বানিয়ে দেবো। এবং সেই ছেলে ভয়ে গিয়ে মামলা করেছে, এবং সেই টেস্টিমনি কিন্তু বৈশাখী টিভিকে দিয়েছে সে, যে আমি মামলাটা নিজের থেকে করি নেই, আমাকে বলা হয়েছে ক্রস ফায়ারে ফেলে মাইরে দেওয়া হবে, আমি যান বাঁচানোর জন্য মামলা করে আসছি, বাট সরি আমি মামলাটা করি নাই। অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এটাই প্রত্যাশা করি যে কোনো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে বেরোবে, যে কোনো দুর্নীতি দমন কমিশন হোক, সরকারের কোনো কমিশন, বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকের রুলস এন্ড রেগুলেশন আছে, আইন আছে, আইনের ভিত্তিতে প্রত্যেকটা কাছে এগিয়ে যাবে, ভয় দিয়ে নয়, ভয় সঞ্চার করে নয়, এবং অবশ্যই কোনো ধরনের কোনো অন্যায় পথে নয়। সেটি যে প্রতিষ্ঠানরা এমএলএম ব্যবসা করছেন তাদের জন্য, সেটি রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান এই বিষয়গুলো দেখভাল করবেন তাদের জন্য, সবার জন্য প্রযোজ্য। প্রত্যেক মানুষের যে মানবাধিকার সেটিকে রক্ষা নিশ্চিত করা সবার আগে কর্তব্য, এবং নতুন আইডিয়া যাতে বিকশিত হতে পারে, নতুন ধারণা যাতে বিকশিত হতে পারে, সে প্রক্রিয়াটিকে পৃষ্ঠপোষকতা দেওয়া কিন্তু সমাজের এবং রাষ্ট্রের কর্তব্য। সেই প্রক্রিয়াটিকে আমরা সবাই যে যার ভূমিকায় দায়িত্ব পালন করব, সেই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন, এটি এমএলএম সংক্রান্ত নানা প্রশ্ন, ডেস্টিনি সংক্রান্ত নানা প্রশ্নের জবাব এখানে পাওয়া যাবে, এবং আমরা আশা করব যে যারা এখানে জবাব দিতে আসেন তারা স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে আমাদের প্রশ্নের জবাব দেবেন। দর্শক ভীষণ ভালো থাকবেন। Thank you.